আজকে আমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে আলোচনা করব। এটা তোমার শুরু হয়েছিল 1763 সালে। দেখো তো তোমরা, সন্ন্যাসী ও ফকির এই নামটার মধ্যে কোনো সম্প্রদায়ের কথা বুঝতে পারছো? আচ্ছা, সন্ন্যাসীটা হলো হিন্দু সম্প্রদায়ের এবং ফকিররা হলো ইসলাম বা মুসলমান সম্প্রদায়ের। এই দুটো সম্প্রদায়ের মেলবন্ধন কিন্তু এই বিদ্রোহে লক্ষ্য করা যায়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলন ছিল এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এবং 1763 সালে যে বিদ্রোহ শুরু হয়েছিল সেটা বগুড়া, মালদা, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কুচবিহার জেলায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এবার আমরা বিদ্রোহটা ছকের মাধ্যমে দেখে নেব। প্রথম পার্টটায় যাই, বিদ্রোহের বিস্তার, এবং এই বিস্তারের মধ্যে আবার আমরা কয়েকটা ভাগ করেছি। বিস্তারে তো সময়কালটা দেখি। তাহলে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে শুরু হলো? 1763 সালে। কোথায় শুরু হলো? ঢাকায়, যেটা বর্তমান বাংলাদেশে অবস্থিত। তাহলে সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম ঢাকাতে শুরু হয় এবং এর স্থানগুলো একবার বললাম, আবার দেখে নাও। মালদা, কোচবিহার, রংপুর, দিনাজপুর। আর এর নেতা কারা? বিভিন্ন পরীক্ষাতেও এসে থাকে, মাধ্যমিক পরীক্ষাতেও এসে থাকে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা কারা। দেবী চৌধুরানী, ভবানী পাঠক, চিরাগ আলী, মজনু শাহ, মুসা শাহ, এগুলোর নামগুলো দেখে রাখবে। আর সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে জানতে আমাদের কোন কোন বই সহযোগিতা করে? এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তোমরা দুটো বই দেখে রাখবে। এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিগত দিনের পরীক্ষায়, বিগত দিনের চাকরির পরীক্ষাতেও এটা এসে থাকে যে আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। দেবী চৌধুরানী উপন্যাস কার লেখা? এটাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বা সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে জানতে আমাদের কোন উপন্যাস সহযোগিতা করে, এটা দেখে রাখবে। আচ্ছা, নেক্সট যেটাই যাব, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ কি? প্রথমত, এই সন্ন্যাসী এবং ফকিররা মূলত ছিল কৃষিজীবী সম্প্রদায়, এবং কৃষিজীবী সম্প্রদায় হওয়ায় এরা চাষবাস করত, এবং স্বাভাবিকভাবে চাষবাস করায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ওপর একটা বাড়তি রাজস্বের চাপ পড়েছিল। এই রাজস্বের চাপ থেকে তারা বাঁচতে বা বেরিয়ে আসতে তারা বিদ্রোহে অংশগ্রহণ করে, এবং এই রাজস্বের চাপটা একটা বড় আকার বা বড় কারণ হিসেবে দেখা দেয়। নেক্সট যেটা দেখব, তীর্থকর এবং সন্ন্যাসী ফকিররা এবং হিন্দু সম্প্রদায় থেকে আসা সন্ন্যাসীগণ এবং ইসলাম বা মুসলমান সম্প্রদায় থেকে আসা ফকিররা মাঝে মধ্যেই এরা দল বেঁধে তীর্থযাত্রায় যেত। কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই তীর্থযাত্রার ওপরে ট্যাক্স বা কর বসালে তারা, সন্ন্যাসী ফকিররা, ক্ষুব্ধ হয়ে ওঠে এবং একটা সশস্ত্র প্রতিরোধ আন্দোলন কোম্পানির বিরুদ্ধে গড়ে তোলে। এটা দেখে রাখো। নেক্সট যেটা দেখব, রেশম ব্যবসা। সন্ন্যাসী ফকির বিদ্রোহের যে সম্প্রদায়ের মানুষরা বেশ অনেকেই রেশম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে ব্যবসা করতেন, তাহলে তাদের অসুবিধাটা হলো কি? কোম্পানির কর্মচারীরা তাদের এই ব্যবসায় বাধা দেয়। কি করে? যে রেশমের যে ব্যবসা করতো সেই ব্যবসায় কোম্পানির কর্মচারীরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা বাধা দিয়েছিল, এবং বাধা দেওয়ায় এবং তাদের ব্যবসাজাত যে দ্রব্য ছিল সেই দ্রব্যগুলো কেড়ে নেওয়ার কারণে সন্ন্যাসী ফকিররা অসন্তুষ্ট হয়ে ওঠে এবং তারা বিদ্রোহ ঘোষণা করে। আচ্ছা, নেক্সট যেটা দেখব, সন্ন্যাসী ফকির বিদ্রোহের গুরুত্বটা কী, এর জনমানসে কী প্রভাব পড়ে। 1 নম্বর যে গুরুত্বটা, সেটা হলো কোম্পানি শাসনের বিরুদ্ধে এটি ছিল প্রথম প্রতিবাদ। কোম্পানি শাসন ও শোষণের বিরুদ্ধে এটি ছিল প্রথম প্রতিবাদ। নেক্সট, এই বিদ্রোহটায় হিন্দু এবং মুসলমান
বা মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছিল। প্রচুর সংখ্যক মানুষ এই বিদ্রোহে একত্রিত হয়েছিল। নেক্সট, এই বিদ্রোহ পরবর্তী সময়ে কৃষক বিদ্রোহের অনুপ্রেরণা হিসেবে কাজ করে এবং এই 1763 সালে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সংগঠিত হয়ে গেল, এর পরবর্তী যে কৃষক বিদ্রোহগুলো হয়েছিল সেটার অনুপ্রেরণা হিসাবে এই বিদ্রোহটা কাজ করে। আমার এই চ্যানেল বা আমার এই পড়ানোটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।